নমস্কার সবাইকে। আমাদের শিক্ষামূলক চ্যানেল নলেজ অব বেঙ্গলিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারক নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যেই 2026-এর মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানে পরীক্ষার ঘণ্টা পড়ে যাওয়া বলা যায়। কাজেই তোমাদের একেবারে আদা জল খেয়ে প্রস্তুতিতে লেগে যেতে হবে। কোনো রকম ফাঁক ফোকর যাতে না থাকে সেইভাবে সারা বছর তোমাদের অভ্যাস করতে হবে। তোমাদের 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকে বাংলায়, তার মধ্যে 16 নম্বরই থাকবে ব্যাকরণ থেকে। তোমরা জানো ব্যাকরণের 4টি অধ্যায় তোমাদের রয়েছে: কারক, সমাস, বাক্য এবং বাচ্য। আমি ধীরে ধীরে প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কারক নিয়ে আলোচনা শুরু করব। এখন থেকে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে আশা করি পরীক্ষায় তোমরা অত্যন্ত ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারবে। তো প্রথমেই আমরা কারকের আলোচনায় চলে যাব যে কারক কাকে বলে। দেখো, কারক আমি লিখে রেখেছি সময়ের বাঁচানোর সুবিধার জন্য। কারক এর পাশে ব্র্যাকেটে আমি ক্রি যুক্ত নক লিখে রেখেছি। এই ক্রিয়ের আগে একটা চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ধাতুর চিহ্ন। কারক শব্দটিকে যদি আমরা ভাঙি, ব্যুৎপত্তি নির্ণয় করি, অর্থাৎ এর প্রকৃতি এবং প্রত্যয়কে যদি আলাদা করি, তাহলে ক্রি ধাতু এবং নক প্রত্যয় যুক্ত হলে হয় কারক। এটা কিন্তু শর্ট কোশ্চেনে দেয় কখনো কখনো, কাজে এটা মনে রাখতে হবে তোমাদের। এবার চলে আসি কারকের সংজ্ঞা। কারক কাকে বলবো? সংস্কৃত ভাষায় বিশ্ববিখ্যাত এবং আমার মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ বা ব্যাকরণবিদ পাণিনি, তিনি কারকের একটা সংজ্ঞা বলে গিয়েছিলেন যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্বয় বা সম্পর্কযুক্ত পদকেই বলা হয় কারক। এটাই আমরা বাংলায় লিখতে পারি যে কোনো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা অন্যান্য যে কোনো পদের সঙ্গে সম্পর্ককেই বলা হয় কারক। এভাবে তোমরা কারকের সংজ্ঞা যদি আসে তাহলে সেভাবে লিখবে। কারক করতে গেলে কয়েকটি পরিভাষা বা কয়েকটি বিষয় তোমাদের বুঝতে হবে। প্রথমেই হচ্ছে বিভক্তি, কারণ কারক নির্ণয় করলে তার সঙ্গে বিভক্তিও নির্ণয় করতে হয়। তাই বিভক্তি কি সেটা আমাদের জানতে হবে। বিভক্তি শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে বিভাজন করা বা বিভক্ত করা। কিন্তু সংজ্ঞা যদি আমাদের আসে, সেক্ষেত্রে আমরা লিখব যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে। আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা খাতায় নোট করে নিতে পারো, তোমাদের সুবিধে হবে। যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, তার মানে খেয়াল করতে হবে বিভক্তির কোনো অর্থ হয় না, কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। তার মানে এটা স্বাধীনভাবে কিন্তু বসে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং এই শব্দটাকে পদে পরিণত করে, তাকে বলা হয় বিভক্তি। এটা হলো বিভক্তির সংজ্ঞা। এবার দেখো বিভক্তির প্রকারভেদ। দু রকমের বিভক্তি হয় বাংলা ব্যাকরণে, একটা হলো শব্দ বিভক্তি আর দ্বিতীয়টি হচ্ছে ধাতু বিভক্তি। এটা মনে রাখতে হবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট এখানে। শব্দ বিভক্তি মানে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, শব্দকে পদে পরিণত করে, সেটাই হচ্ছে শব্দ বিভক্তি। যেমন ধরো রামের বনবাস, এই শব্দের রামের এই পদটিকে যদি আমি ভাঙি তাহলে পাই কি? রাম, তার সঙ্গে এর। তাহলে রাম হচ্ছে একটা শব্দ, তার সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এখানে এর হচ্ছে শব্দ বিভক্তি। আর ধাতু বিভক্তি মানে ক্রিয়াপদের সঙ্গে, মানে ক্রিয়া শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, সেটা হচ্ছে ধাতু বিভক্তি। ক্রিয়ার মূল অংশকেই ধাতু বলা হয়, এটা মনে রেখো। যেমন ধরো করছে, এখানে কর এটা হচ্ছে ধাতু, তার সঙ্গে ছে এটা হচ্ছে বিভক্তি যুক্ত হয়েছে এখানে ছে, তাহলে এইখানে ছে হচ্ছে ধাতু বিভক্তি, কারণ ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, এবারে আরও দুটো বিষয়, একটা হচ্ছে অনুসর্গ আর একটা নির্দেশক। এইগুলো কি এটাও কিন্তু তোমাদের শিখতে হবে বা মনে রাখতে হবে। অনুসর্গ হচ্ছে যে সকল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের পরে স্বাধীনভাবে বসে কারক নির্ণয়ে সহায়তা করে, সেটা হচ্ছে অনুসর্গ। কি বললাম? যে সকল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের পরে পদের পরে স্বাধীনভাবে বসে কারক নির্ণয়ে সহায়তা করে। যেমন হইতে, থেকে, চেয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক, জন্য, নিমিত্ত, এগুলো সবই হচ্ছে অনুসর্গ।
এগুলো শব্দের পরে যুক্ত হয় এবং খেয়াল করে দেখো এগুলো প্রত্যেকটার কিন্তু অর্থ আছে, প্রত্যেকটার অর্থ আছে, প্রত্যেকটা স্বাধীনভাবে বসে। শব্দের সঙ্গে যে রামের একসঙ্গে বসেছে এটা কিন্তু একসঙ্গে বসে না, আলাদাভাবে বসে। যেমন আমি বাড়ি হইতে বাহির হইলাম, তাহলে বাড়ি হইতে, বাড়ির পরে একটা স্পেস থাকে, তারপরে হইতে লিখতে হয়, তাহলে এটা স্বাধীনভাবে বসে। তাহলে অনুসর্গ এবং বিভক্তি এর পার্থক্যটা কি, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয়, বিভক্তি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। প্রত্যেকটি অনুসর্গের একটি নিজস্ব অর্থ আছে, কিন্তু বিভক্তির কোনো নিজস্ব অর্থ নেই। এটা কিন্তু এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য, এই দুটো মনে রাখলেই তোমাদের পরীক্ষায় আশা করি লিখতে পারবে। এরপরে বলবো নির্দেশক। নির্দেশকটা কি? নির্দেশক হচ্ছে এমন কিছু অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেগুলো কোনো পদের পরে যুক্ত হয়ে সেই পদের বচনকে নির্দেশ করে, অর্থাৎ সংখ্যা নির্দেশ করে, সেটা এক বচন নাকি বহু বচন না দ্বিবচন নাকি, সেগুলো নির্দেশ করে নির্দেশক। যেমন টি, টা, খানা, খানি, গুলা, গুলি, এগুলো সবই হলো নির্দেশক। যেমন একটি বই যদি বলি, কিংবা বইটি দাও, বইটি বললে তো একটা বইকেই বোঝায়। বইগুলি দাও যখন বলছি তখন বহু বচন বোঝাচ্ছে, একাধিক বই বোঝাচ্ছে। তাহলে এইগুলো সবই হচ্ছে নির্দেশক। এখন নির্দেশকের সঙ্গেও কিন্তু বিভক্তির পার্থক্য কিংবা নির্দেশকের সঙ্গে অনুসর্গের পার্থক্য, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেটাও বলে রাখি। নির্দেশক এবং বিভক্তির পার্থক্য যদি বলে, দেখো দুটোর মধ্যে সাদৃশ্যও কিন্তু আছে, নির্দেশকও যুক্ত হয়ে বসে, বিভক্তিও কিন্তু যুক্ত হয়ে বসে। আরও একটা সাদৃশ্য কি, নির্দেশকের নিজস্ব অর্থ নেই, বিভক্তিরও নিজস্ব অর্থ নেই। পার্থক্যটা কোথায়? যে বিভক্তি কারক নির্ণয়ে সহায়তা করে, নির্দেশক বচন নির্ণয়ে সহায়তা করে। বিভক্তি কোনো শব্দকে পদে পরিণত করে, কিন্তু নির্দেশকের এমন কোনো ভূমিকা নেই। আর নির্দেশক আর অনুসর্গের মধ্যে পার্থক্য যদি তোমাদের লিখতে বলে, সেক্ষেত্রে কি করব আমরা, যে অনুসর্গ যার নিজস্ব অর্থ আছে, নির্দেশকের অর্থ নেই, অনুসর্গ স্বাধীনভাবে বসে, নির্দেশক স্বাধীনভাবে বসতে পারে না। নিজেরা একটু বুদ্ধি খাটালেই এটা লেখা যায়। যদি তোমরা এর সংজ্ঞা কিংবা এর অর্থটা যদি তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, তাহলে নিজেরাই কিন্তু এই পার্থক্যগুলো তৈরি করতে পারবে। অন্ধের মতো শুধু মুখস্থ করলে হবে না, বিষয়টা বুঝতে হবে। বুঝে তোমরা যদি নিজেরা চর্চা করো, একটু ভাবো, তাহলে খুব সহজেই এটা পারবে। এরপরে আমরা আলোচনা করব কারক, মূল যে অংশ কারকের, সেই অংশে যাব। সেটা আমরা পরের ভিডিওতে পোস্ট করব। তোমরা সবাই আশা করি আমার চ্যানেলটা দেখবে, ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও করোনি। শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও দেখতে পায় এবং শিখতে পারে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।